নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রের আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের দাতৃংশ পর্ব। উত্তরের কোণের ঘরের ভেতরে নয়নতারা তখন চুপ করে বসেছিল। ঘরটা এমনি একটা বাড়তি ঘর, কেউ থাকেও না, কখনো থাকবার দরকারও হয় না। এককালে কর্তাবাবু যখন এ বাড়ি করেছিলেন তখন ভেবেছিলেন ছেলে মেয়ে নাতি নাতনিতে তার ঘর ভরে যাবে, কিন্তু তার নিজের সন্তান বলতে হলো ওই একটা মাত্র। তা এক ছেলেই কি কম? সেই এক ছেলের ছেলে মেয়ে হলেও তো বাড়ি ভরে যাবার কথা, কিন্তু তাও হলো না। হলো মাত্র একটি নাতি। ওই সদানন্দ যখন হলো তখন মস্ত ঘটা করে অন্নপ্রাশনের ব্যবস্থা করেছিলেন। তারপর আরো কবছর কাটল, বছরের পর বছর গড়িয়ে গেল, কিন্তু আর কোনো সন্তান হলো না ছেলের। কর্তাবাবুর ঘর বাড়িও আগেকার মতোই ফাঁকা পড়ে রইল। সন্ধেবেলার দিকে একবার চুপি চুপি শাশুড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। বললে, বৌমা, তোমার ভয় পাচ্ছে না তো? নয়নতারা বললে, না মা। শাশুড়ি বললে, ভয় পেও না, আমি বাইরেই আছি। খোকা তো এখনো এলো না, প্রকাশেরও তো দেখা নেই। নয়নতারা জিজ্ঞেস করলে, আপনি কেমন আছেন? আমার কথা ছেড়ে দাও বৌমা, আমি নিজের কথা আর ভাবছি না। তোমার শ্বশুর রানাঘাট থেকে এসে জিজ্ঞেস করছিলেন তোমার কথা। আমি বলেছি তুমি বেয়াই মশাইয়ের সঙ্গে কেষ্টনগরে চলে গেছ। তারপর একটু থেমে বললে, আমি এখন আসি বৌমা, নইলে কেউ আবার টের পেয়ে যাবে। তোমাকে আজকে আগে আগে খাইয়ে দেব, তখন তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাইরে থেকে আমি তোমার দরজায় তালা লাগিয়ে দেব, তাহলে আর কেউ টের পাবে না। আবার ভোর না হতে দরজা খুলে দেব। এই রকম ব্যবস্থাই হলো, কিন্তু বিকেল হলো, সন্ধে হলো, তবু খোকা এলো না, প্রকাশও এলো না। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, কই প্রকাশ তো এখনো এলো না, আমি নিজে একবার যাব কলকাতায়। প্রীতি বললে, তুমি গিয়ে আর কি বা করবে? ওসব কাজ প্রকাশই করবে ভালো। আর তুমি চলে গেলে এদিকটা আবার কে সামলাবে? বাড়িতে এই কর্তাবাবুর অসুখ, এখন এখানে একজন পুরুষ মানুষ না থাকলে চলে? তা বটে, চৌধুরী মশাই বুঝলেন, কিন্তু তিনি যুক্তি বুঝলে কি হবে? মন তো যুক্তি বুঝতে চায় না। তার মনের সমস্ত খেই যেন হারিয়ে গেছে একদিনের মধ্যেই। একদিনের মধ্যেই যেন তার সমস্ত দৈনন্দিন কাজগুলো এলোমেলো হয়ে গেছে। দৈনন্দিন কাজের মধ্যেও তো একটা শৃঙ্খলা থাকে, সেই শৃঙ্খলাটা নষ্ট হলেই মন বড় বিপন্ন হয়। অথচ যে মানুষটা বড় বেশি করে সংসার ধর্ম করতে চেয়েছিলেন তার আর কোনো দিকেই হুঁশ নেই। তিনি অচল অটল হয়ে পড়ে আছেন, জানতেও পারছেন না যে তার এত স্বাদের সংসারের ভিতেই আজ ফাটল ধরেছে। কৈলাস গোমস্তা আর দিনুই কেবল তাকে সামলাচ্ছে। আগে রানাঘাট থেকে ছেলে ফিরে এলে মামলার ধারাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতেন। মামলা করে করে কর্তাবাবু মামলায় ঘুণ হয়ে গিয়েছিলেন শেষের দিকে। উকিলকেও কর্তাবাবু মামলার খেই ধরিয়ে দিতেন। সেই তিনি আর জানতে চাইছেন না কোর্টে কতদূর কি হলো। জানতেও চাইছেন না তার অত আদরের নাতি কোথায় গেল। তিনি সুস্থ থাকলে কি আর এই অবস্থায় বৌমাকে বাপের বাড়ি যেতে দিতেন? পরের দিন রাত থাকতে নয়নতারাকে জাগিয়ে দিয়েছে শাশুড়ি। কি বৌমা, রাত্রিরে তোমার ভয় করেনি তো? নয়নতারা বললে, না মা। শাশুড়ি বললে, এখনো ভোর হয়নি, তোমার শ্বশুর এখনো ঘুমোচ্ছেন, তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও, তারপরে আবার তোমাকে উত্তরের ঘরে রেখে দিয়ে আমি দরজায় তালা দিয়ে দেব। নয়নতারা হঠাৎ বললে, মা। শাশুড়ি বললে, কি বৌমা, আজকেও যদি ওরা ফিরে না আসেন? শাশুড়ি বললে, যদি না আসে তো তোমার কপাল। কাল সারা রাত তো কেবল ভগবানকে ডেকেছি, তুমিও ভগবানকে ডাকো বৌমা, নিশ্চয়ই তিনি মুখ তুলে চাইবেন।
এক মনে ডাকলে কি আর ভগবান মুখ ফিরিয়ে থাকতে পারেন? বেহুলার গল্প জানো তো? সেই বেহুলা কেমন করে তার মরা স্বামীকে বাঁচিয়েছিল সে গল্প তুমি নিশ্চয়ই শুনেছ। তা তুমিও পারবে বৌমা। ভগবান সহায় থাকলে কোনো কাজই মানুষের অসাধ্য নয়। তুমি সব সময় এক মনে তাকে ডাকো, নিশ্চয়ই ফিরে আসবে খোকা। সত্যি নয়নতারা তখন ভগবানে বিশ্বাস করত। তারপরে আঘাত পেতে পেতে কখন যে একদিন তার সব বিশ্বাসের সলিল সমাধি হয়ে গিয়েছিল তা তার চিরকাল মনে থাকবে। কিন্তু কেন তার বিশ্বাস ভেঙে গেল? কেন আস্থা হারালো সে? আস্থা হারালো কি শুধু ভগবানের ওপর? আস্থা হারালো নিজের জীবনের ওপর, নিজের শ্বশুর শাশুড়ি সকলের ওপর। যে বিশ্বাস হারিয়ে একদিন সদানন্দ শেষ পর্যন্ত অমন আসামি হয়ে গেল, নয়নতারাও তো সেই আস্থা হারিয়েই একদিন আত্মঘাতী হতে গিয়েছিল। কিন্তু সে কথা এখন থাক। পরের দিন সন্ধে কেটে রাত হয়েছে। শাশুড়ি আবার ঘরের তালা খুলে ভেতরে ঢুকল। বললে, খেয়ে নাও বৌমা, খাবার এনেছি। খেতে বসে নয়নতারার চোখ দিয়ে টসটস করে জল পড়তে লাগলো। শাশুড়ি বললে, কেঁদো না বৌমা, কাঁদতে নেই। কাঁদবার কথা তো আমার, কিন্তু আমি তো কাঁদছি না। আমি যদি কাঁদতুম তো কবে আমার এই সংসার করা ঘুচে যেত বৌমা, তা জানো? কাঁদবার দিন অনেক পাবে বৌমা, এত তাড়াতাড়ি চোখের সব জল ফুরিয়ে দিও না। শেষকালে যখন একটার পর একটা শোক তাপ পাবে, তখন কাঁদবার মতো চোখে অত জল কোথায় পাবে বলো তো? তুমি তো সবে সংসারে ঢুকলে, এরই মধ্যে যদি এত কান্না পায়, তাহলে শেষ জীবনে কি করবে? নয়নতারা শাশুড়ির কথায় চোখের জল মুছে একটু শক্ত হবার চেষ্টা করলে। কোনো রকমে খাওয়াটা সারলে, যেন নিয়ম রক্ষে করলে। শাশুড়ি বললে, এরকম উপোস করে থাকলে তো তোমার চলবে না বৌমা। না খেলে তখন আরো দুর্বল হয়ে পড়বে, তখন তোমার অপমানের শোধ নেবে কি করে? হঠাৎ বাইরে থেকে প্রকাশের গলার আওয়াজ পাওয়া গেল। দিদি, দিদি, সদাকে নিয়ে এসেছি, দিদি। চৌধুরী মশাই তখন দোতলায় কর্তাবাবুর কাছে ছিলেন। তাঁর কানেও আওয়াজটা পৌঁছল। আওয়াজটা পেয়েই তিনি সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে নেমে এলেন। কই কই খোকা কই? প্রকাশের পেছনেই সদানন্দ শুকনো মুখে দাঁড়িয়েছিল। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, কি হলো, পুলিশের হাত থেকে ছাড়া পেলে? প্রকাশ মামা বললে, সহজে কি ছাড়ে জামাইবাবু? পুলিশে ছুলে তো 18 ঘা, সে তো কথাতেই আছে। কিন্তু এ আবার পুলিশের বাবা, কলকাতার পুলিশ, 1000 টাকার কমে তো কথাই বলতে চায় না। শেষে হাতে পায়ে ধরতে তবে কথা রাখলে। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, তা খুব কষ্ট হয়েছে তো? প্রকাশ মামা বললে, কষ্ট বলে কষ্ট, হাতে তো টাকা ছিল না বেশি, সব তো পুলিশের পেটে ঢুকিয়েছি। শেষে যে কটা পয়সা ছিল তাতে গাড়ি ভাড়াটা কোনো রকমে দিয়ে তবে আসতে পেরেছি, নইলে কলকাতার রাস্তাতেই আমাদের রাত কাটাতে হতো। তারপর আর দাঁড়ালো না সেখানে। বললে, যাই, আগে দিদিকে খবরটা দিয়ে আসি গে, দিদি হয়তো আবার খুব ভাবছে। চৌধুরী মশাই বললেন, তোমার দিদির তো আবার শরীরটা খুব খারাপ হয়েছে। প্রকাশ মামা বললে, সে তো আমি যাবার সময় দেখে গেছি, খোকার আসার খবর পেলেই দিদির শরীর ভালো হয়ে উঠবে। তারপর ভেতর বাড়ির বারান্দায় গিয়ে ডাকতে লাগলো, দিদি, দিদি। প্রীতি প্রকাশের গলার আওয়াজ পেয়ে আর সময় নষ্ট করেনি। বৌমাকে নিয়ে তাঁর শোবার ঘরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিলে। নয়নতারাকে বলে দিলে, যা বলেছি তা তোমার মনে আছে তো বৌমা? নয়নতারা ঘাড় নাড়লে। হ্যাঁ, মনে রেখে দিও, ভুলো না যেন। খোকা যেন জানতে না পারে যে তুমি ঘরে আছো। আমি ওদের বলবো তুমি বাপের বাড়ি চলে গেছো, বুঝলে? আজ খোকাকে বোঝানো চাই যে তুমিও অপমানের শোধ তুলতে পারো। বোঝানো চাই মেয়ে মানুষ হলেও তুমি একজন মানুষ। বোঝানো চাই যে তোমার মান, অপমান, লজ্জা, সম্ভ্রম বলে একটা জিনিস আছে। আরও বোঝানো চাই খোকার যেমন অধিকার আছে এ বাড়ির ওপর, তোমারও তেমনি সমান সমান অধিকার আছে, বুঝলে? যা যা বলছি তাই ঠিক ঠিক করো, যেন ভয় পেও না। খোকা যদি ঘর থেকে পালিয়ে যাবার চেষ্টা করে তো তুমি যেন ওকে জোর করে ধরে রাখতে ভয় পেও না। আর আমি তো আছি, ও যদি তোমাকে কিছু করে
তখন আমি তোমার দিকে আছি, তুমি আমাকে ডেকো, আমাকে চেঁচিয়ে ডাকলেই আমি ছুটে আসব, বুঝতে পারলে? এখন আমি চললুম। বলে দরজায় তালা বন্ধ করে প্রীতি তাড়াতাড়ি নিজের ঘরের ভিতর গিয়ে ঢুকল। বাইরে থেকে প্রকাশ ডাকতে ডাকতে ভেতরে এলো। বললে, কই গো দিদি, কোথায় গেলে? তোমার খোকাকে তো এনেছি। সে কি কাণ্ড! কলকাতায় গিয়ে কম হেনস্তা আমার। আমি না গেলে সদাকে ছাড়িয়ে আনাই যেত না। তারপর বৌমার ঘরের দিকে চেয়ে বললে, বৌমা কোথায়? প্রীতি বললে, বৌমার বাবা এসেছিল, বৌমাকে নিয়ে কেষ্টনগর চলে গেছে। সে কি, এই সময় তুমি বৌমাকে বাপের বাড়ি যেতে দিলে? এত কষ্ট করে সদাকে হাজত ঘর থেকে ছাড়িয়ে নিয়ে এলো, আর ঠিক সেই সময় কিনা বৌমা চলে গেল বাপের বাড়ি। এই তো সবে সেদিন বাপের বাড়ি থেকে এলো বৌমা, আবার এরই মধ্যে বাপের বাড়ি যাওয়া। দিদি সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলে, কই খোকা কোথায়? খোকা যে আমার কাছে এলো না। প্রকাশ বললে, আমি ডেকে নিয়ে আসছি। খোকা এসেছে, এই খবরটাই যেন একটা অসুস্থ মানুষের রোগ মুক্তির পক্ষে যথেষ্ট। প্রীতির শরীরটা যেন এক মুহূর্তের মধ্যে হালকা হয়ে উঠল। প্রকাশ মামা আবার বললে, সদার জন্যে যে কি ঝঞ্ঝাট গেল, তোমায় কি বলবো দিদি। কথায় বলে পুলিশে ছুড়লে 18 ঘা, তার উপর আবার কলকাতার পুলিশ, সোজা আঙুলে তো সেখানে ঘি ওঠে না। আমি তাই বেকা রাস্তা ধরলুম। আমি বললুম সদাকে ছাড়াতেই হবে, তার জন্য যত টাকা লাগে তা আমার জামাইবাবু খরচা করতে প্রস্তুত। তা টাকার কথা শুনেই পুলিশের মুখের চেহারা বদলে গেল। আমার হাতে তখন কাঁচা নোটগুলো রয়েছে, সেগুলো দেখে বললে, কত আছে ওতে? আমি বললুম 500। দিদি বললে, তা 500তে রাজি হয়ে গেল? প্রকাশ মামা বললে, খেপেছ, তেমন বান্দাই নয় তারা। তারপরে শেষ পর্যন্ত 700 টাকায় রফা হলো। নগদ টাকাটা চুকিয়ে দিতেই হুকুম হয়ে গেল আসামি খালাস। তখন দেখি কাঁদতে কাঁদতে সদা আসছে। না খেয়ে না ঘুমিয়ে সদার মুখ একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে, কান্নায় চোখ ফুলে একেবারে টোপা কুল। দিদি বললে, আহা, তা বাচ্চাকে খেতেও দেয়নি, সারাদিন না খেয়ে কাটিয়েছে। প্রকাশ মামা বললে, সে তোমার ভাবনা নেই, পুলিশ না খেতে দিক, আমি পেট ভরে খাইয়ে দিয়েছি তোমার খোকাকে। কি কি খাইয়েছিলাম শুনবে? বড় বড় রাজভোগ, কাঁচাগোল্লা, সন্দেশ, তারপর রাবড়ি, তাতেও পেট ভরে না। শেষকালে তোমার ছেলে বলে ভাত খাবো, তা নিয়ে গেলাম তোমার ছেলেকে ভাতের হোটেলে। সেখানে গিয়ে পোনা মাছের কালিয়া আর সরু বালাম চালের ভাত খাইয়ে দিলুম। বললুম, খা, যত পারিস পেট ভরে খেয়ে নে। আমার কাছে তখনও 300 টাকা রয়েছে। কিন্তু অত খাওয়ার কথা শুনতে তখন ভালো লাগছিল না প্রীতির। বললে, খাওয়ার কথা রাখ তুই, খোকা এখনো আসছে না কেন, তাকে ডেকে দে না। চৌধুরী মশাই তখন সদানন্দকে নিয়ে পড়েছিলেন। সব শুনে বললেন, তা তুমিই বা ওই কালীগঞ্জের পোড়ো বাড়ির মধ্যে গিয়েছিলে কেন? সেখানে তোমার কি আছে? কে থাকে সেখানে? সদানন্দ বললে, কেউ না। কেউ যদি না থাকে তো তোমার সেখানে যাবার দরকার কি ছিল? বাড়িতে তোমার মন টেকে না? বাড়িতে তোমার যদি কোনো কাজ না থাকে তো চণ্ডী মণ্ডপে গিয়ে সেরেস্তার খাতাপত্তরগুলো দেখলেও তো পারো। তা দেখলেও তো আমার উপকার হয়, সেটাও কি তোমার দ্বারা হবে না? সদানন্দ এ কথার কোনো জবাব দেওয়ার দরকার মনে করলে না। বলি, কথার জবাব দিচ্ছ না যে? আমি যা বলছি তা তোমার কানে যাচ্ছে না, না কথাগুলো গ্রাহ্যের মধ্যেই আনতে চাও না? ভাবছ যা বলছি আমার ভালোর জন্যেই বলছি, তোমার ভালোটা দেখছি না। কিন্তু আমার ভালোটা কি তোমারও ভালো নয়? এই যে এত খেটে খুটে সম্পত্তি রেখে যাচ্ছি, এ কি আমি নিজে ভোগ করব বলে? আমি মরবার সময় এসব আমার সঙ্গে নিয়ে যাব বলে? এসব তো তখন তুমি একলাই ভোগ করবে, সব তো তোমারই রইল। আমরা আর কতদিন? আমিও থাকবো না, তোমার মাও থাকবে না। তখন তুমি আর বৌমা এসব ভোগ দখল করবে। তখন আমরা দেখতেও আসবো না এসব তোমরা উড়িয়ে দিলে না বেচে দিয়ে রাস্তার ফকির হয়ে গেলে। কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন তো আমাকে বাপের কর্তব্য করে যেতে হবে। সদানন্দ এবারও কোনো কথার জবাব দিলে না। চৌধুরী মশাই তখন রেগে গেলেন। বললেন, তুমি কি ঠিক করেছ আমার কোনো কথারই জবাব দেবে না? আমার সঙ্গে আর কথাই বলবে না?
তা যদি ঠিক করে থাকো তো বলো, এখন থেকে বলে দাও, আমি তাহলে সেই রকম ব্যবস্থাই করব। তোমার মতো বেয়াদব ছেলেকে কি করে ঢিট করতে হয় তাও জানি। নয়নতারাকে খাইয়ে দাইয়ে ততক্ষণে শাশুড়ি তার শোবার ঘরে ঢুকিয়ে দিয়েছিল। অন্ধকার ঘর, বাইরে থেকে শাশুড়ি আবার দরজায় তালাচাবি লাগিয়ে দিয়ে চলে গেছে। নয়নতারার বুকটা কাঁপছিল। শ্বশুরের সঙ্গে তার স্বামীর কথাগুলো কানে আসছিল। কান পেতে কথাগুলো সে এক মনে শুনতে লাগলো। সবাই জেনে গেছে নয়নতারা কেষ্টনগরে চলে গেছে। এতটুকু টু শব্দ পর্যন্ত করা চলবে না, তাহলেই জানাজানি হয়ে যাবে যে সে এ বাড়িতেই আছে। একদিকে ভেতর বাড়িতে শাশুড়ির সঙ্গে তার মামা শ্বশুরের কথা হচ্ছে, তাও কানে যাচ্ছে। আবার ওধারে তার শ্বশুরের গলা। এই রকম বন্দি অবস্থায় সে কাল রাতটা কাটিয়েছে, তারপর আজ সমস্ত দিনটাও কাটল। আরও কতক্ষণ তাকে এমন করে কাটাতে হবে কে জানে। আর একটু পরে খাওয়া দাওয়া সেরে যখন তার স্বামী এ ঘরে শুতে আসবে, তখন শাশুড়ি তাকে পাখি পড়া করে শিখিয়ে দিয়েছে। অনেক কথাই শিখিয়ে দিয়েছে তাকে। কথাগুলো মনে পড়বার সঙ্গে সঙ্গে ভয়ে কাঠ হয়ে এলো শরীরটা। একটা বিপদ ঘটাবার আগেই যেন সে ভয়ে ভয়ে মুহূর্ত গুনতে লাগল। বেহুলা তার স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল, তাকেও কি সেই বেহুলা হতে হবে? নয়নতারা এক মনে অদৃশ্য ঈশ্বরকে কল্পনা করে নিয়ে প্রার্থনা করতে লাগল, ভগবান, আজকে তুমি আমার মুখ রেখো। শুধু আমার নয়, সকলের মুখ রাখবার ভার তোমার ওপর ভগবান। আমি যেন পারি, আমি যেন আমার স্বামীর মন ফেরাতে পারি। আমাকে তুমি সাহস দিও, শক্তি দিও, সামর্থ্য দিও, আমি যেন হেরে না যাই। হঠাৎ শাশুড়ির গলা শোনা গেল, এসেছিস খোকা? তার স্বামীর গলার আওয়াজ কিছু শোনা গেল না, কিন্তু নয়নতারা বুঝতে পারলে তার স্বামী ভেতর বাড়িতে এসে হাজির হয়েছে। নয়নতারা কান পেতে রইল সেদিকে। সমস্ত বাড়িটার ক্ষীণতম শব্দও যেন তার কানকে এড়িয়ে যেতে না পারে। তার মামা শ্বশুরের গলা শোনা গেল এবার। প্রকাশ মামা বললে, মার দুঃখ কি ছেলে বুঝতে পারে দিদি? কোনো ছেলেই তা বুঝতে পারে না। আমি নিজেই তো মাকে কত কষ্ট দিয়েছি, তখন বুঝতুম না। এখন মা নেই, এখন বুঝতে পারছি। শাশুড়ি সে কথার উত্তর না দিয়ে ছেলেকে আবার জিজ্ঞেস করলে, কেন আমাদের কথা শুনিস না বলতো বাবা? আমাদের কথা শুনলে তো আজ তোর এই এত হেনস্থা ভোগ করতে হতো না। এত ভালো বাড়ি থাকতে তুই কেন গিয়েছিলি বাবা সে কালীগঞ্জের পোড়ো বাড়ির ভেতরে? ডাকাত যদি নাও থাকতো তো সাপখোপও তো থাকতে পারে, সেখানে ঢোকা কি ভালো? এ না হয় পুলিশের কাছে টাকা কড়ি দিয়ে খালাস করে আনা গেল, কিন্তু সাপখোপে কামড়াতো, তখন তখন কি হতো? চৌধুরী মশাইও এবার ভেতরে এলেন। বললেন, ও শুনবে না আমাদের কথা। তুমি ওকে হাজার বলো, কোনো কথাই ওর কানে ঢুকবে না। তুমি যেসব কথা বলছো আমি ওকে সেই সব কথা অনেক বলেছি। ও যে কি ভাবে, কি করে, কি ওর মতলব, আমি কিছুই বুঝি না। শাশুড়ি বললে, তুমি আবার ভেতরে এলে কেন? ওকে যা বলবার আমি তো বলছি, তুমি তোমার নিজের কাজ করো না গিয়ে। চৌধুরী মশাই ধাক্কা খেয়ে আবার বাইরে চলে গেলেন। ডাক্তার আসবার কথা ছিল একটু পরে। তিনি সেই জন্যেই বাইরে অপেক্ষা করে করে যখন ডাক্তার এলোই না, তখন বাড়ির ভেতরে এসেছিলেন। স্ত্রীর কথা শুনে আবার বাইরে চলে এলেন। দিনু এসে ডাকল, বললে, ছোট মশাই, ডাক্তারবাবু এসেছেন, আসুন। বহুদিন আগে একদিন সদানন্দর যখন অসুখ হয়েছিল, তখন এই ডাক্তারই দেখে গিয়েছিল তাকে। এই ননি ডাক্তার। অসুখ সামান্য, কর্তামশাই তখন সুস্থ মানুষ। জিজ্ঞেস করেছিলেন, ডাক্তার কত টাকা নিলে কৈলাস? কৈলাস সামন্তই বরাবর সব হিসেব রাখত। খাতা দেখে বললে, আগে ওষুধ আর ভিজিট মিলিয়ে 17 টাকা। 17 টাকা? যেন সাপের মুখের সামনে পা বাড়িয়েছেন এমনি করে কর্তামশাই আঁতকে উঠেছিলেন টাকার অঙ্কটা শুনে। অকারণ বাজে খরচ যেমন দেখতে পারতেন না কর্তামশাই, তেমনি ডাক্তার খরচটাও কর্তামশাই বাজে খরচ বলে মনে করতেন। কিন্তু আজ আর তিনি বুঝতেও পারছেন না তার অত স্বাদের টাকা পয়সা কেমন করে তার নিজের অসুখের সূত্রে জলের মতো খরচ হয়ে যাচ্ছে।
একদিন 2 পয়সা লোকসানের অভিযোগে তিনি কপিল পায়রা পোড়ার অপমৃত্যু ঘটিয়েছেন। একদিন মানিক ঘোষ দুপুরবেলা ক্ষেত থেকে এসে ভাত খেতে বসেছিল, সেই অবস্থায় ওই বংশীঢালির দল গিয়ে তার ভাতের থালা পা দিয়ে উল্টে দিয়েছিল, দিয়ে টিনের চাল খুলে নিয়ে তাকে সপরিবারে রাস্তায় বার করে দিয়েছিল। তার অপরাধ সে সময় মতো তার হাওলাত নেওয়া টাকার শোধ দিতে পারেনি। অনেক টাকা বাকি পড়ে গিয়েছিল। তারপর ফটিক প্রামাণিক, তার কথাও সবাই জানে। ফটিক প্রামাণিকের 2 গাই গরু কর্তামশায়ের ধান খেতে গিয়ে মুখ দেওয়ার অপরাধে তার খড়ের চালে হঠাৎ একদিন আগুন লেগে গেল। সেই আগুনে ফটিক প্রামাণিকের বউ তো পুড়ে মারা গেলই, ফটিক নিজেও সেই শোকে একদিন পাগল হয়ে গেল। অথচ সেই লোকসানের গুণগার দেবার জন্যই বোধহয় তার ছেলের শালা রানাঘাটের রাধাকে গঙ্গা স্নান করাতে কালীঘাটে নিয়ে যায়। ননী ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা জলের মতো খরচ হয়ে যায়। আর যে নাতি তার বংশে বাতি জ্বালবে বলে কাঞ্চন শ্যাকরাকে 20 ভরি সোনার হার গড়াবার বায়না দেন তার ভাবি ছেলের অন্নপ্রাশনের উপহার হিসেবে, সে তার নতুন বইয়ের দিকে ফিরেও চেয়ে দেখে না। তবু আজ এসব কিছুই তার নজরে পড়ে না। তিনি যেন তখন শিলীভূত মাংসপিণ্ড। তাকে ধরে পাশ ফিরিয়ে দিতে হয়, তাঁর ঠোঁট ফাঁক করে ওষুধ খাইয়ে দিতে হয়। চৌধুরী মশাই ডাক্তারকে জিজ্ঞেস করতেন, আর কতদিন এমন করে বাঁচবেন ডাক্তারবাবু? ননী ডাক্তার বলতো, তা কি বলা যায়? কত মানুষ এমনি করে বছরের পর বছর বেঁচে থাকে। কিন্তু যদি মারাই যাবেন তাহলে আর চিকিৎসা করে লাভ কি? ননী ডাক্তার বলতো, তা বলে নিজের বাবাকে কেউ মেরে ফেলতে পারে? চৌধুরী মশাই বলতেন, কিন্তু ওর দিকে তো আর চেয়ে দেখতে পারি না, একটা কিছু ব্যবস্থা করতে পারেন না? কি ব্যবস্থা করব? কি যে ব্যবস্থা ননী ডাক্তার করবে আর কি ব্যবস্থার প্রস্তাব চৌধুরী মশাই করতে চান তা দুজনের কেউই খুলে বলতেন না। কিন্তু বুঝতে পারতেন দুজনেই, একমাত্র রোগীকে হত্যা করা ছাড়া এর যে আর কোনো প্রতিকার নেই তা বোধহয় দুজনেই জানতেন বলেই সে কথাটা আর কেউই মুখ দিয়ে উচ্চারণ করে অপরাধের ভাগী হতে চাইতেন না। কিন্তু রানাঘাটের সদরে বসেই মনে মনে সংকল্প করে নিয়েছিলেন চৌধুরী মশাই। সংকল্প করে নিয়েছিলেন, আর নয়, প্রতিদিন এতগুলো টাকা খরচের অঙ্কটা হিসেব করতে চৌধুরী মশাইয়ের আতঙ্ক হতো। এতগুলো টাকা, এই টাকা খরচের কি শেষ নেই? আরোগ্যের কোনো আশাই যখন নেই, তাহলে কেন এই খরচান্ত হওয়া? এর প্রতিকার তো তার নিজের হাতেই আছে। তবে এই তবের উত্তর খোঁজবার জন্যই তিনি কদিন ছটফট করছিলেন। যদি খরচান্ত হওয়া নিরর্থক হয়, তাহলে তো কর্তাবাবুকে বাঁচিয়ে রাখাও নিরর্থক। অথচ এই নিরর্থক জিনিসটাকে এতদিন ধরে শুধু কর্তব্য আর মানবতাবোধের দোহাই দিয়ে তিনি বরদাস্ত করে চলেছেন। কিন্তু কতদিন এমন করে বরদাস্ত করা সম্ভব হবে? ডাক্তারবাবু নিয়ম করে সেদিনও রোগীকে পরীক্ষা করলে, যেমন করে রোগীর বুকে স্টেথিস্কোপ বসিয়ে বুকের সুস্থতা পরীক্ষা করার নিয়ম, তেমনি করেই পরীক্ষা করলে। 2-1টা নিয়ম মাফিক প্রশ্ন করলে, যেমন রোজই করে। আর তারপর হাত বাড়িয়ে টাকা কটা নিয়ে চলেই যাচ্ছিল। রাত বাড়ছে, বাড়িতে তার আরো অনেক রোগী, বাড়ির বাইরেও অনেক রোগী তার অপেক্ষায় বসে মুহূর্ত গুনছে। চৌধুরী মশাই ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন। পেছন থেকে ডাকলেন, ডাক্তারবাবু। ডাক্তার পেছন ফিরল। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, কর্তাবাবুকে আজ কেমন দেখলেন? ননী ডাক্তার বললে, কি রকম আর দেখব, সেই একই রকম। চৌধুরী মশাই বললেন, তা রোজ যদি একই রকম দেখেন, তাহলে আপনার রোগী দেখতে আসার দরকারই বা কি, আর ওষুধ খাওয়ানোর দরকারই বা কি? ওষুধ কিনতেও তো টাকা লাগে। ননী ডাক্তার বললে, তা লাগে। টাকা লাগলে যদি আপনার বাজে খরচ বলে মনে হয় তো তাহলে আর ওষুধ খাওয়াবেন না। হ্যাঁ, আমিও তাই ভাবছি ওষুধ তো আর ওর কাজে লাগছে না। ননী ডাক্তার বললে, না, কাজে আর লাগবেও না। তাহলে ওষুধ না দিয়ে কি করব? যদি যন্ত্রণা বাড়ে তো একটু করে আফিম খেতে দিন, টাকাও কম খরচ হবে আর যন্ত্রণাও কমবে।
বলে আর দাঁড়ালো না ডাক্তার। উঠোন পেরিয়ে সদর দিয়ে সাইকেলে উঠে বসল। তারপর ঘণ্টা বাজিয়ে রাস্তার ওপারে অদৃশ্য হয়ে গেল। চৌধুরী মশাই সেই অন্ধকার বারান্দার উপরেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আফিম? কিন্তু আফিমই বা কিনতে যাবেন কেন? আফিম কিনতেও তো পয়সা লাগে। আর আজ রাত্রের মধ্যে আফিমই বা আসছে কোথা থেকে? কাল দিনমানের আগে তো আর রেলবাজারের আবগারি দোকান খুলছে না। আর আফিম কিনতে গেলেও তো তার একটা প্রমাণ থেকে যাবে। প্রমাণ থেকে যাবে যে চৌধুরী মশাইয়ের লোক কর্তাবাবুর মারা যাবার আগের দিন রেলবাজারের আবগারি দোকান থেকে আফিম কিনে নিয়ে গিয়েছিল। এত ঝঞ্ঝাটের দরকার কি? তার বদলে সোজা পথ তো অনেক খোলা আছে। চৌধুরী মশাই নিজের করণীয় কর্তব্য ঠিক করে ফেললেন, একেবারে নিশ্চিন্ত। তারপর আবার সোজা একেবারে ওপরে উঠে গেলেন। কর্তাবাবুর তখনও সেই একই অবস্থা, নিশ্চল নিথর হয়ে শুয়ে আছেন। কৈলাস গোমস্তা তখন কর্তাবাবুকে ওষুধ খাওয়াবার ব্যবস্থা করছিল। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, ওষুধ তৈরি করছো কার জন্যে? কৈলাস বললে, আগে ডাক্তারবাবু যে বলে গেলেন। চৌধুরী মশাই বললেন, না, ডাক্তারবাবু আমাকে অন্য কথা বলে গেলেন। আর ওষুধ খাওয়াতে হবে না আজ থেকে। খাওয়াতে হবে না? না। ঘরময় ওষুধের শিশি বোতল জমে একদিন পাহাড় হয়ে উঠেছিল। সেগুলোর দিকে চেয়ে দেখলেন চৌধুরী মশাই। যতগুলো শিশি বোতল তার 100 গুণ টাকা খরচ হয়েছে। সব ভস্যে ঘি ঢালা হয়েছে এতদিন। কিন্তু এতদিন যা হয়েছে তা হয়েছে, এবার থেকে তা আর নয়। এবার থামা। কর্তাবাবু সজ্ঞানে থাকলে তিনিও এত টাকা নষ্ট হতে দিতে আপত্তি করতেন। কর্তাবাবুর কাছেও তাঁর জীবনের চেয়ে টাকার দাম বেশি ছিল। তিনি জানতে পারলে এ অনাচার হতে দিতেন না কখনো। এত বেহিসেব তিনিও কখনো সহ্য করতেন না। বললেন, ওই শিশি বোতলগুলো কাল এ ঘর থেকে সব সরিয়ে চণ্ডীমণ্ডপের পাশে বংশীঢালির ঘরের পাশে জমা করে রাখবে। তারপর রেলবাজারে গিয়ে পুরনো শিশি বোতলের দোকানে বিক্রি করার ব্যবস্থা করবে, বুঝলে? কৈলাস গোমস্তা মাথা নাড়লে বটে, কিন্তু একটা অজ্ঞাত আতঙ্ক তার মনটায় জুড়ে বসল। তবে কি কর্তাবাবুর এবার চলে যাবার সময় এসেছে? তাহলে তার চাকরিটাও কি চলে যাবে কর্তাবাবুর সঙ্গে সঙ্গে? বললে, ডাক্তারবাবু কি বলে গেলেন ছোট মশাই? কর্তাবাবু কি আর বাঁচবেন না? চৌধুরী মশাই রেগে গেলেন, বললেন, আমি যা বলছি আগে তাই করো। কর্তাবাবু বাঁচবেন কি বাঁচবেন না তা নিয়ে তুমি অত মাথা ঘামাচ্ছ কেন? তারপর একটু থেমে বললেন, আর একটা কথা, রাত্রিরে তুমি তো এখানেই শো। আজ্ঞে হ্যাঁ, আপনি তো আমাকে এখানে শুতে বলেছিলেন। হ্যাঁ, আমি বলেছিলাম বটে, কিন্তু এখন থেকে তোমার আর এখানে শোবার দরকার নেই। আজ থেকে তুমি তোমার নিজের বাড়িতেই গিয়ে শুয়ো। আগে তাই শোব। চৌধুরী মশাই দিনুর দিকে চাইলেন, আর তুই? দিনু বললে, আগে আমি তো বরাবর ওই বাইরের বারান্দাতেই শুই। তাই শুবি। আমি আজ থেকে কর্তাবাবুর ঘরের ভেতরে শোব। বলে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। মাথাটার মধ্যে সমস্ত ঝঞ্ঝাটগুলো যেন কিলবিল করতে লাগলো। এমনিতে ধীর স্থির মানুষ চৌধুরী মশাই, সহজে নুয়ে পড়েন না, কিন্তু সেদিন যেন কেমন আতঙ্ক হতে লাগলো বুকের মধ্যে। এতদিন ধরে তিনি অনেক সহ্য করেছেন, এখন সহ্যের সীমা উতরে গেছে। এখন একটা হেস্তনেস্ত করবার সময় এসে গেছে। সুযোগ জীবনে একবারই আসে, ঠিক সেই সুযোগের সময় সিদ্ধান্ত নিতে হয়। কর্তাবাবু বহুদিন আগে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। বংশীঢালিকে ডেকে কালীগঞ্জের বউ খতম করার হুকুম দিয়েছিলেন। তারপরে তিনি দেখে গেছেন তার নাতির বেয়ারাপোনা বন্ধ। নাতির এত যে কথা, সেসব ফুলশয্যার রাত্রেই ঠান্ডা। সুন্দরী বউয়ের মুখ দেখেই জোয়ান ছেলের মাথা ঘুরে গেছে। তারপর সেই কালীগঞ্জের বউকে 10,000 টাকা দেওয়ার কথা আর সে মুখে আনেনি। ছেলেকে ডেকে কর্তাবাবু বলেছিলেন, কি হলো, আমি যা বলেছিলুম তা ঠিক ঠিক ফলেছে তো? চৌধুরী মশাই সব জেনেও মিথ্যে কথা বলেছিলেন, হ্যাঁ ফলেছে। আর 10,000 টাকা দেবার নামগন্ধ করে?
চৌধুরী মশাই বলেছিলেন, না। কর্তাবাবু বলেছিলেন, আর নামগন্ধ করবেও না, দেখে নিও, আর কখনো বেয়ারাপনা করবে না। তোমরাই তো তখন ভয় পেয়েছিলে সবাই, বলেছিলে কালীগঞ্জের বউকে টাকাটা দিয়ে দেওয়াই ভালো। তা এখন দেখলে তো তোমরা যেটা বলেছিলে সেটা ভালো ছিল, না আমি যেটা বলেছিলাম সেইটাই ভালো? সেই ফুলশয্যার রাত্রিরে খোকা বউয়ের সঙ্গে শুলো তো? বলো, শুলো কি না? চৌধুরী মশাই বলেছিলেন, হ্যাঁ শুলো, আপনি যা বলেছিলেন তাই হলো। তাহলে তোমাদের কথা শুনলে মাঝখান থেকে শুধু শুধু 10,000 টাকা জলে চলে যেত। তা যেত। তোমরা ছেলে মানুষ, তাই এখনো কিছু বোঝো না। জমি জমা রাখতে গেলে এসব বুদ্ধি খরচ করতে হয়। এই যা কিছু করেছি দেখছো, সমস্ত এমনি করেই করেছি, বুঝলে? যদি সম্পত্তি রাখতে চাও তো দয়া মায়া করলে চলবে না। মায়া দয়া করলে সব গোল্লায় যাবে। কর্তাবাবুর মায়া দয়া কথাটাই বিশেষ করে মনে পড়ল চৌধুরী মশাইয়ের। মায়া দয়া করলে নাকি জমি জমা টাকা করি সমস্ত চলে যাবে, কিছুই থাকবে না। না, আর মায়া দয়া কিছুই করবেন না তিনি। কারোর ওপরেই মায়া দয়া নয়, এমনকি কর্তাবাবুর ওপরেও মায়া দয়া আর নয়। আজ রাত্রেই মায়া দয়ার গলা টিপে মারবেন তিনি। সোজা নিচে এসে আবার ভেতর বাড়িতে ঢুকলেন। রান্নাবাড়ির বারান্দায় গৃহিণী একলা বসেছিল। কাছে এসে চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, কি হলো, তোমার শরীর খারাপ? তুমি ঠান্ডার মধ্যে এখানে বসে কেন? খোকা কই? খোকা পুকুর ঘাটে গেছে হাত পা ধুতে, তাকে খেতে দেব। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, খোকা কি বললে? প্রীতি বললে, কি আবার বলবে, খুব কষ্ট হয়েছে, এইসব কথাই বললে। না, সে কথা নয়। বৌমা বাপের বাড়ি চলে গেছে শুনে কিছু বললে নাকি? প্রীতি বললে, না। জিজ্ঞেস করলে না কেন বাপের বাড়ি গেল, কে তাকে নিয়ে গেল? না। চৌধুরী মশাই প্রসঙ্গ বদলে বললেন, আমি আজ একটু তাড়াতাড়ি খেয়ে নেব, আজ থেকে আমি কর্তাবাবুর ঘরে শোব। প্রীতি বললেন, কেন, গোমস্তা মশাই তো থাকে সেখানে। চৌধুরী মশাই বললেন, না, আজ থেকে তাকে থাকতে বারণ করেছি আমি, বলেছি এবার থেকে নিজের বাড়িতে গিয়ে শুতে। তা তুমি যে শোবে, বিছানা? দিনুকে বিছানা করতে বলে দিয়েছি। গৌরীকে বলো আমার খাবার দিয়ে দিতে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ি গে যাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। কর্তাবাবুর অসুখও সারবে না, আর আমারও ঝামেলা শেষ হবে না। ননি ডাক্তার এখনই বলে গেল কর্তাবাবু নাকি এইরকম করেই বরাবর বেঁচে থাকবে। প্রীতি বললে, তা মানুষ যদি বেঁচে থাকে তো তুমি কি করবে? তা বলে তো আর কাউকে গলা টিপে মেরে ফেলা যায় না। যতদিন কপালের ভোগান্তি আছে ততদিন সহ্য করতেই হবে। চৌধুরী মশাই বললেন, কি বলছো তুমি? সহ্যও করব, আবার ওষুধ খাইয়েও যাব? ওষুধ কিনতে বুঝি টাকা লাগে না? বলো তো, এই কদিনে কতগুলো টাকা মবলক জলে চলে গেল। ওই টাকায় 500 বিঘে জমি হয়ে যেত আমার। বুঝতুম যে ওতে অসুখ ভালো হয়ে যাবে, তাহলেও না হয় কিছু গায়ে লাগতো না, কিন্তু এ যে ন দেবায় ন ধম্মায়। এমন সময় রান্নাবাড়ির দাওয়ায় গৌরী ভাত দিয়ে গেল। চৌধুরী মশাই গিয়ে খেতে বসলেন, কিন্তু খেতে খেতেও কর্তাবাবুর কথাগুলো তার মাথার মধ্যে ঘুরঘুর করতে লাগলো। যদি সম্পত্তি রাখতে চাও তো মায়া দয়া করলে চলবে না, মায়া দয়া করলে সব গোল্লায় যাবে। সত্যি আর মায়া দয়া নয়, মায়া দয়া করলে সব গোল্লায় যাবে, কিচ্ছু থাকবে না। তাড়াতাড়ি কোনো রকমের নাকে মুখে খাবারটা গুঁজে একেবারে দোতলায় কর্তাবাবুর ঘরে গিয়ে হাজির হলেন আবার। কৈলাস গোমস্তা তখন তার বাড়ি চলে গেছে। আজ থেকে তার আরাম, আর দুর্গন্ধের মধ্যে তাকে রাত কাটাতে হবে না। দিনু দাঁড়িয়েছিল। চৌধুরী মশাই বললেন, তুই আর মিছিমিছি দাঁড়িয়ে আছিস কেন? যা, নিচে গিয়ে গৌরীর কাছে খাবার চেয়ে খেয়ে নিগে যা। দিনু চলে যেতেই চৌধুরী মশাই কর্তাবাবুর কাছে সরে এলেন। সত্যি কর্তাবাবু তখন একটা অচল মাংসপিণ্ড বই, আর কিছু নয়। একটু চেতনাও নেই মানুষটার। এত যে বিছানার দুর্গন্ধ, তাতেও মানুষটার কোনো বিকার নেই। পঞ্চেন্দ্রিয় লোপ পেয়ে গেছে, তবু মানুষটা বেঁচে আছে কেমন করে কে জানে।
অথচ এই মানুষটারই এককালে কত বুদ্ধি বিবেচনা ছিল। শুধু বুদ্ধি বিবেচনা নয়, কূট বুদ্ধি বিবেচনা। সেই কূট বুদ্ধিতে কোর্টের হাকিম, পেশকার, উকিল, মুহুরি, মোক্তার সবাই হিমশিম খেয়ে যেত। এই মানুষটাই একদিন বলেছিল, যদি সম্পত্তি রাখতে চাও তো মায়া দয়া করলে চলবে না, মায়া দয়া করলে সব গোল্লায় যাবে। কিন্তু আজ যদি আমিও সম্পত্তি রাখবার জন্য মায়া দয়া না করি, আমি আজ মায়া দয়া করলে তো এই সম্পত্তিও গোল্লায় যাবে। তাহলে চৌধুরী মশাই নিজের দুহাতের দুটো বুড়ো আঙুল পরীক্ষা করে দেখলেন। ওষুধ লাগবে না, বিষ লাগবে না, ছোড়া লাঠি কিছুই লাগবে না, শুধু এই দুটো বুড়ো আঙুল দিয়েই সব শেষ করে দেওয়া যায়। কে কে তুমি? চৌধুরী মশাই চমকে উঠেছেন। কর্তাবাবুর কি তবে জ্ঞান আছে যে সব টের পাচ্ছেন তিনি? তুমি কে? কথা বলছো না কেন? কথার জবাব দাও। তোমাকে তো আমি খুন করে ফেলেছি, তবে আবার কি করে তুমি এখানে এসেছো? তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে, মনে আছে? তুমি বলেছিলে আমি নির্বংশ হব, বলেছিলে তুমি বামুনের মেয়ে, তোমার অভিশাপ ফলবেই, মনে আছে? বলতে বলতেই কর্তাবাবু ঘর ফাটিয়ে হেসে উঠলেন। কিন্তু ফলেছে কি? আমার নাতি কি তোমার কথা শুনেছে? সুন্দরী বউ পেয়ে সে সব ভুলে গেছে, কালীগঞ্জের বউ সব ভুলে গেছে। সে এখন রোজ বউয়ের সঙ্গে এক ঘরে শোয়, তা জানো? আমি আমার বংশধরের মুখ দেখব বলে কাঞ্চন শ্যাকরাকে সোনার হারের বায়না দিয়ে রেখেছি। তুমি এখন যাও, যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি যাও, যাও, চলে যাও বলছি। হঠাৎ হারিকেন নিয়ে দিনও ঢুকতেই আবার সব চুপ। চৌধুরী মশাই বললেন, খাওয়া হলো তোর? আগে হ্যাঁ। তাহলে তুই শুয়ে পড় বারান্দায়, আমি এখানেই শোব। দিনু বারান্দায় গিয়ে বিছানা পাতলে। চৌধুরী মশাই তখনও এক দৃষ্টে চেয়ে দেখছেন কর্তাবাবুর মুখের দিকে। কই, কিছু তো নেই। এ তো ঠিক আগেকার মতো নিথর, নিশ্চল, শিলীভূত মাংসপিণ্ড। এর তো কথা বলবার কোনো ক্ষমতা নেই। তবে এতক্ষণ কে কথা বলছিল? না, আর মায়া দয়া করলে চৌধুরী বংশ গোল্লায় যাবে। মায়া দয়া আর তিনি করবেন না। বাইরে তখন দিনুর নাক ডাকা শুরু হয়ে গেছে। চৌধুরী মশাই আর দেরি করলেন না। টিপি টিপি পায়ে আবার এগিয়ে গেলেন কর্তাবাবুর দিকে। আবার কর্তাবাবু চিৎকার করে উঠলেন, কে কে তুমি? তোমাকে তো আমি খুন করে ফেলেছি, তবে আবার তুমি কি করে এখানে এলে? কে তোমাকে এখানে নিয়ে এলো? কৈলাস, কৈলাস! দিনুর হঠাৎ ঘুম ভেঙে গেছে। ধরফর করে উঠে ভেতরে এসেছে। বললে, ছোট মশাই আমাকে ডাকছেন? ছোট মশাই দিনুকে দেখেই নিজেকে সামলে নিলেন। বললেন, না, আমি তো ডাকিনি। দিনু নিশ্চিন্ত মনে চলে গেল। চলে যেতেই চৌধুরী মশাই আবার উঠলেন। না, মায়া দয়া করলে চলবে না। মায়া দয়া করলে চৌধুরী বংশ গোল্লায় যাবে। চৌধুরী মশাই টিপি টিপি পায়ে কর্তাবাবুর দিকে আবার এগিয়ে যেতে লাগলেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্বিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।